দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় নাক কান গলার সমস্যায় করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার তারেক মোহাম্মদ, সহকারী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময় কিন্তু একটু গরম পড়তে শুরু করেছে, আবার দেখা যাচ্ছে রমজানের এই সময়ে অনেকেই শরবত খাচ্ছেন, ফ্রিজের পানি খাচ্ছেন, ইফতারিতে সেহরিতে দেখা যাচ্ছে নাক কান গলার বিভিন্ন সমস্যা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি। এই নাক কান গলার সমস্যার করণীয় কি, এই সম্পর্কিত আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তারেক মোহাম্মদ। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি আমাদের প্রথমেই যেটা জানতে চাইছি, যে রমজানের সময়ে আপনাদের কাছে নাক কান গলার কি কি সমস্যা নিয়ে রোগীরা আছে? সাধারণত এই সময়টাতে আসলে গলার সমস্যাগুলো একটু বেশি ফেস করি আমরা। যেমন চেম্বারে প্রায় দেখা যায় গলা ব্যথা নিয়ে রোগীরা প্রেজেন্ট করে। দেখা যায় যে ঠান্ডা পানি খেলেও তারপর 2-1 দিন পর থেকে গলা ব্যথা হচ্ছে। এছাড়া কিছু পেশেন্ট আবার মাথা ব্যথা নিয়েও প্রেজেন্ট করে। কিছু পেশেন্টের আপনার গলা শুকিয়ে যায়, গলার মধ্যে একটু চুলকানি কিংবা গলা ভারী ভারী লাগা, বুকে ভারী ভারী লাগা, বুকে চাপ লাগা, এই প্রবলেমগুলো বেশি ফেস করি। গলা ব্যথার আসলে এই সময়ের কারণ কি, বা এমনিতে সারা বছর জুড়ে তো মানুষ বিভিন্ন সময় গলা ব্যথা নিয়ে আসে, গলা ব্যথার প্রধানত কোন কারণে হয়ে থাকে? সাধারণত এটা বিভিন্ন ধরনের জীবাণু থেকে হয়, যেমন ভাইরাস থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে। তাছাড়া যখন কেউ ঠান্ডা খায় তখন ঠান্ডার কারণে যে একটা অ্যাকুইট ইনফ্লামেশন হয় টনসিল কিংবা টনসিলের আশেপাশের জায়গাগুলোতে, সেখান থেকে সাধারণত গলা ব্যথাটা হয়ে থাকে। এই যে টনসিল শব্দটা আমাদের সাধারণ মানুষরাও তো আসলে জানে, একদম কমন একটা শব্দ। টনসিল বিষয়টা কি, এটা আসলে শরীরের কি কাজ করে, এটা যদি বলতেন? টনসিলের কাজটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। তো বেসিক্যালি এটা আমাদের মুখের ভেতরে জিহ্বার 2 পাশে 2টা টনসিল থাকে। এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার মতো আরও অনেক জিনিস আছে, আল্লাহ অনেক লিম্ফ নোড দিয়েছে আমাদের বডিতে, যেগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তো এটা আমার মুখের সিকিউরিটি গার্ড বলতে পারি আমি, যে মুখের মধ্যে যখন কোনো জীবাণু ঢুকবে তখন সর্বপ্রথম সেই জীবাণুর এগেনস্টে কাজ করার চেষ্টা করে। আচ্ছা, টনসিল বিষয়টা আসলে সকলেরই আছে। অনেকে যে বলে যে আমার টনসিল আছে, আমার টনসিল নেই, বিষয়টা না। আমাদের সকলের শরীরের ভেতরে টনসিল আছে, কারো কারো ক্ষেত্রে এটা একটু বৃদ্ধি পায় বা বেড়ে যায়। এই যে টনসিল যখন প্রদাহ হয় বা আকারে বড় হয়ে যায়, তখন কি কি আসলে সংক্রমণ বা লক্ষণ দেখা যায়? মানুষ কি দেখে বুঝবে না আমার টনসিল বোধহয় একটু সমস্যা হচ্ছে, আমি আপনাদের মতো যারা বিশেষজ্ঞ আছে তাদের শরণাপন্ন হওয়া উচিত? অ্যাকচুয়ালি গলা ব্যথাটাই টনসিলের প্রাথমিক লক্ষণ, যে রোগীর ঢোক গিলতে কষ্ট হওয়া। সাধারণত এটার সাথে যদি জ্বর হয় প্রচণ্ড রকম, গলা ব্যথা অনেক বেশি বেড়ে যায়, তখন সেটাকে আমরা অ্যাকিউট এপিসোড বলি। মানে হঠাৎ করে নতুন করেই একটা অ্যাটাক হলো, নতুন করে ইনফেক্টেড হলো। এছাড়া কিছু কিছু রোগী প্রেজেন্ট করে যে তার মাঝে মাঝেই গলা ব্যথা করে, যখনই একটু ঠান্ডা খায়, সর্দি লাগে, তখনই তার দেখা যায় গলা ব্যথা হয়। সো গলা ব্যথাটাই আসলে প্রাথমিক লক্ষণ টনসিলের ইনফেকশনের। আচ্ছা, এই যে টনসিলের ইনফেকশন, এটা দেখলাম আপনি বলেন যে গলা ব্যথার জন্য হচ্ছে, এটা আপনার ঘরোয়া কোনো চিকিৎসা রয়েছে কিন্তু, যার হবে সে ঘরোয়াভাবে কি করবে? প্রাথমিকভাবে আমরা যেটা অ্যাডভাইস করে থাকি সেটা হচ্ছে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করতে পারে, তাতে করে আপনার প্রদাহটা কিছুটা কমে এবং কিছুটা ব্যথার উপশম হয়। এছাড়া ব্যথার জন্য যে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেগুলো খেতে পারে। আর যদি ব্যথা তারপরেও না কমে কিংবা যদি ব্যথা বেড়ে যায়, জ্বর চলে আসে, তাহলে অবশ্যই কাছাকাছি একজন ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ শুরু করবে। আপনাদের কাছে যখন একজন এই ধরনের রোগীরা আসে, আপনারা কি কোনো কি পরীক্ষা নিরীক্ষা করে কি করেন, নাকি দেখেই জাস্ট বুঝে যান যে তার টনসিলের ইনফেকশনটা সাধারণত দেখেই বোঝা যায়, স্পট ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে টনসিলগুলো বড় থাকে যখন অ্যাকিউট ইনফেকশন হয়, তার 4-5টা লালচে হয়ে থাকে। এছাড়া গলার এই 2 পাশটাতে গ্ল্যান্ড ফুলে যায়, লিম্ফ নোড ফুলে যায়। তো আমরা সাধারণত এই 3-4টা লক্ষণ দেখেই, 3-4টা সাইন দেখেই বুঝি যে এটা আসলে টনসিলের ইনফেকশন। কিছু কিছু ক্ষেত্রে আমরা টনসিলের ইনফেকশন যখন হয় তখন থ্রট সোয়াব করতে পাঠাই, মুখের ভেতর থেকে একটা সোয়াব স্টিক দিয়ে চেক করা হয় যে এটাতে আসলে কোন জীবাণু দিয়ে ইনফেক্টেড হলো। কখনো তো কিছু ভাইরাস দেওয়া হয়, কখনো কিছু ব্যাকটেরিয়া দেওয়া হয়। যেমন কোভিডের সময় আমরা খুব ফেস করেছি যে গলা ব্যথা হতো, তখন কিন্তু সেটা ভাইরাল ইনফেকশন ছিল। সো মানে কজটা আইডেন্টিফিকেশনের জন্য প্রাথমিক পর্যায়ে তো ক্লিনিক্যাল একটা অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে তার থ্রট সোয়াব থেকে কালচার করা হয়। এছাড়া আমরা অনেক সময় কমপ্লিট ব্লাড কাউন্ট করি, একটা সিবিসি পরীক্ষা দিই, সিআরপি পরীক্ষা দিই, সেটা দিয়ে ইনফেকশনের কী অবস্থা আছে সেটা অ্যাসেস করা যায়। আচ্ছা, এটা তো গেল। আপনাদের কাছে যখন যান, এটা তো লোক নির্ণয় করলেন, চিকিৎসা আসলে কি পদ্ধতিটা কি আপনারা যখন
মানে প্রথমবার অ্যাটাক হয়, প্রত্যেকটা জিনিসের একটা প্রথম অ্যাটাক হয়, তারপরে কনসিকুয়েন্ট অন্যান্য সময় আরও কনসিকিউটিভ অ্যাটাকস হতে পারে। প্রথম অ্যাটাকের সময় আমাদের সাধারণত অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি, মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন মুখে খেতে পারে না তখন ইনজেকশন ফর্মে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এছাড়া দেখা যায় এই ধরনের রোগীরা যেহেতু খেতে পারে না, সো তাদের ডিহাইড্রেশন থাকে, পানির স্বল্পতা থাকে বডিতে। তো পানি যদি মুখে খেতে পারে তাহলে খেলো, না হলে আইভি স্যালাইন দিতে হয়, হসপিটালে অ্যাডমিট করে। আর এছাড়া কমন যে মেডিকেশনসগুলো থাকে, মুখে গড়গড়া করার ওষুধ দেওয়া হয়ে থাকে। কিন্তু যখন অনেক দিন ধরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে তখন পরামর্শ থাকে যে সার্জারি করে নেওয়ার। আমাদের কমন একটা পরামর্শ থাকে যে যদি টনসিল অনেক বেশি বার ইনফেকশন হয়, বছরে প্রায় 3 থেকে 4 বার, তখন সেটাকে সার্জারি করার। আদারওয়াইজ মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক খেয়েও অনেক রোগী ভালো থাকতে পারে। আচ্ছা, এমন কোনো কি আসলে বিষয় রয়েছে কিনা যে এতবার হতে হবে বা বছরে কতবার হতে হবে? সার্জারি সবার তো আসলে সার্জারি লাগে না। এই কাদের কাদের আসলে সার্জারি লাগে এবং কাদের কাদের লাগে না, এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রোজায় নাক কান গলার সমস্যায় করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তারেক মোহাম্মদ। আমরা বিরতির আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে আসলে টনসিল শুনলে অনেকের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে টনসিল আমাকে কি অপারেশন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে ভয়ে আপনাদের মতো যারা চিকিৎসক বিশেষজ্ঞ তার ডাক্তারের কাছে যায় না, গেলে বোধহয় অপারেশনের কথা বলবে। একটু আপনি যদিও বিরতির আগে বলেছেন, একটু বিস্তারিত যদি বলতেন যে সকলের কি অপারেশন লাগে বা কাদের আসলে অপারেশন লাগে? টনসিল অপারেশন কিছু ক্ষেত্রে বলবো যে করতেই হবে, কিছু ক্ষেত্রে হচ্ছে করলে ভালো, না করলে খুব একটা সমস্যা নেই। যেমন করতেই হবে এটা প্রযোজ্য হয় যদি কোনো পেশেন্টের কোনো একটা টনসিল অনেক বেশি বড় হয়ে গেল, সেটা যেই ডাক্তার দেখলেন ওনার কাছে সেটা মনে হলো যেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে, যে একদিকে টনসিল অতিরিক্ত পরিমাণ বড় হয়ে যাওয়া, তখন সেটা অবশ্যই করতে হবে, অপারেশন করতে হবে। তখন আমরা সাধারণত একদিকে টনসিল অপারেশন করি। কিছু পেশেন্ট থাকে যাদের টনসিল অনেক বেশি বড় হয়ে গিয়ে শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ করে দেয়, যেটাতে স্লিপ অ্যাপনিয়া হয়, ঘুমের মধ্যে দম বন্ধ হওয়ার প্রবণতা থাকে, তার ক্ষেত্রে টনসিল অপারেশন করতেই হবে। বাদবাকি যে কারণগুলো আছে যেমন মাঝে মাঝে ইনফেকশন হওয়া, এটার ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি তার বছরে 3 থেকে 4 বার কিংবা 5 বারের মতো ইনফেকশন হয়, কিংবা দেখা গেলো প্রত্যেক 2 বছর কিংবা 3 বছর যাবত প্রতি বছরই 2 থেকে 3 বার করে অ্যাটাক হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তার টনসিলটা অপারেশন করতে হবে। এছাড়া কিছু রিলেটিভ ইন্ডিকেশন আছে, যেমন অন্য অপারেশনের অ্যাপ্রোচ হিসেবে টনসিল অপারেশন করা, যে স্টাইলিওড প্রসেস নামে একটা হাড় আছে এখান থেকে বড় হয়, সেটাতে রোগীদের এরকম খোঁচা লাগার প্রবণতা থাকে। এগুলো হচ্ছে রিলেটিভ ইন্ডিকেশন, এবং সেটা অন্য অপারেশনের অ্যাপ্রোচ হিসেবে। জি, এটা না করে ওইটা করা যাবে না, সেজন্য টনসিল অপারেশনটা করা। আর যদি টনসিল এমন হয় যে বারবার, ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বারবার হচ্ছে, ওর স্কুল কামে হচ্ছে, আমরা বলি যে ডেইলি লাইফকে যদি কোনো হ্যাম্পার করে, সেই স্কুল কামায় করছে, বারবার অসুস্থ হচ্ছে, সেই সব ক্ষেত্রে আমার মনে হয় করে সার্জারি করে নেওয়াই উচিত। কিন্তু একটু আমাদের দর্শকরাও বা আমাদের যারা মানুষ হয় তাদের অনেকের প্রশ্ন, আমরা জানি যে টনসিল তো শরীরের জন্য প্রয়োজনীয়, তাহলে এটা যখন আসলে ফেলে দেওয়া হবে তাহলে শরীরের কোনো ক্ষতি হয় কিনা? আসলে আমাদের বডিতে যে লিম্ফ নোডগুলো থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তো টনসিল এমন একটা লিম্ফয়েড অর্গান। এছাড়া আরও অনেকগুলো লিম্ফ নোড আমাদের গলার মধ্যে আছে। বডিতে প্রায় 600 থেকে 800 লিম্ফ নোড থাকে হোল বডিতে। এর মধ্যে প্রায় 350 থেকে 450 লিম্ফ নোড শুধু আমাদের নাক কান গলার জন্যই আছে, স্পেশালি নেকে। সো টনসিল এদের মধ্যে একটা। আর কখন আমি অপারেশন করছি? অপারেশনটা করছি যখন টনসিলটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা বলি রিস্ক বেনিফিট দেখা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো টনসিলটা যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, প্রত্যেকবারই ইনফেক্টেড হচ্ছেন আপনি, তখন তো আর সেটা রাখার কোনো যৌক্তিক কারণ নেই। আচ্ছা, এই যে টনসিলের অপারেশন বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, কি কি পদ্ধতিতে আসলে টনসিলের অপারেশন করা হয়? কমন যে পদ্ধতিটা আগে থেকে ইউজ হতো সেটা ডিসেকশন মেথড বলা হতো। তো ডিসেকশন মেথডটা হচ্ছে যে মুখের এটা টনসিল অপারেশনে আসলে কোনো দিকে বাইরের কোনো কাটাছাড়া করা না, মুখের ভেতর দিক দিয়ে করা হয়। তখন অপারেশনের সময় অনেকে মনে করে যে গলা কেটে করতে হবে, বিষয়টা তেমন না, কোনো বাইরে থেকে মুখের ভেতর দিকে সার্জারি করা হয়। কিছু আধুনিক পদ্ধতি আছে, যেমন কবলেশন মেশিন নামে একটা মেশিন আছে। লেজার একটা সময় খুব ফেমাস ছিল টনসিল অপারেশনের, এখন কম ইউজ হয়, কিন্তু এখন কবলেশন সিস্টেমটা ইউজ হচ্ছে অপারেশনের জন্য। এটাতে কিছু বেনিফিট পাওয়া যায়, যে অপারেশনের সময় ব্লিডিংটা একটু কম হয়। এই বিষয়টা কি আসলে কবলেশনটা হচ্ছে একটা ডিভাইস, একটা মেশিন থাকে, সেটার মধ্যে একটা আপনার ওয়ান্ড ইনক্লুডেড থাকে, মানে তারের মতো একটা লম্বা একটা জিনিস, যেটা দিয়ে মুখের ভেতর দিক দিয়েই সার্জারি হয়। অ্যাপ্রোচটা আগের দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এই মেথডে আপনার অপারেশনের সময় ব্লিডিংটা কম্পারেটিভলি কম হয়। আমরা নর্মালি বাইপোলার ডায়াথার্মি ইউজ করি, বাইপোলার যে ডায়াথার্মিটা ইউজ করি সেটা তো অলমোস্ট ব্লাডলেস থাকে, কিন্তু কবলেশন আর বাইপোলারের মধ্যে পার্থক্য হচ্ছে যে বাইপোলার ডায়াথার্মিতে টেম্পারেচার অনেক বেশি জেনারেট হয়, যার কারণে পেইন অনেক বেশি হয় পোস্ট অপারেটিভ।
কবলেশন মেথড যখন অপারেশন করে তখন টেম্পারেচারটা অনেক কম জেনারেট হয়, ল্যাটারালে মানে আপনার ইনজুরি কম হয়, সাইড ওয়ালে ইনজুরি কম হয়, যার কারণে হিলিংয়ের সময় কম্পারেটিভলি ব্যথাটাও কম থাকে। সো আপনার ব্লিডিংয়েও একটু বেনিফিট পাওয়া যায়, ব্লিডিংটা কম্পারেটিভলি কম এবং পেইনটাও কম্পারেটিভলি কম। প্রায় আমাদের চিকিৎসকরা আমাদের ডাক্তার যারা রোগী রয়েছেন তাদের কাছে বলে যে লেজারের মাধ্যমে ইয়া করে, এটা কি সেটা না? লেজার না, লেজার ডিফারেন্ট জিনিস। লেজার সেটা যদি একটু বলতেন। লেজারটা হচ্ছে একটা ওয়্যার থাকে যেটা দিয়ে মুখের ভেতর দিকে সার্জারি হচ্ছে, লেজারের যে রেটা দিচ্ছে ওই রে দিয়ে আস্তে আস্তে সার্জারিটা করা হচ্ছে। তো লেজারেও কিছু ল্যাটারাল বার্ন হয়, যেটা কবলেশনে ল্যাটারাল বার্ন কম হয়। আপনি বলছেন যে কবলেশনটা লেজারের চেয়ে আরো কবলেশনটা লেজারের চেয়ে আরো মডার্ন। আচ্ছা, এগুলি যদি করে রোগীদেরকে কয়দিন আসলে থাকতে হয় হাসপাতালে? হসপিটালে সাধারণত যদি কেউ প্রাইভেটভাবে করে, প্রাইভেটভাবে সাধারণত যেদিন হসপিটালে ভর্তি হয় সেদিন অপারেশনের পরের দিনে রোগী ছুটি দিয়ে দেওয়া হয়। পরের দিনে আমরা ছুটি দিয়ে দিই। কিছু কিছু ক্ষেত্রে সেটা ডে কেস হিসাবেও করা হয়। কোনো হসপিটালে ডে কেস হিসাবে যে সকালবেলা ভর্তি হলো, সকালবেলা অপারেশন হলো, সন্ধ্যার দিকে ছুটি হয়ে যাচ্ছে। এটাতে গলা ব্যথা কতদিন থাকে? এভারেজ দেখা যায় যদি নর্মাল মেথডে অপারেশন করা হয় তখন 8 থেকে 10 দিন কিংবা 12 দিন পর্যন্ত গলা ব্যথা থাকে। কবলেশন সিস্টেমটাতেও ডিউরেশনটা সেম, কিন্তু ব্যথার ওষুধটা তুলনামূলক কম খেতে হয়, তীব্রতা কমে যায়, তীব্রতা কম থাকে। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে যখন ব্যথা কম থাকবে রোগীটা খেতে চাইবে বেশি, মানে খেতে পারবে। তো যখন খাবে তখন মুখের ইনফেকশন হওয়ার প্রবণতাটা কমে যাবে এবং পোস্ট অপারেটিভ ব্লিডিং হওয়ার প্রবণতাটা কমে যাবে। এই যে খেতে পারার বিষয়টা আসলে মানে খেতে কতদিন পর্যন্ত সমস্যা হবে বা পুরোপুরি খেতে পারবে কিনা? মোস্টলি হচ্ছে যে তার যতদিন ব্যথা থাকবে তার খেতে কষ্ট হবে। তো সাধারণত প্রথম দিকে আমাদের পরামর্শ থাকে নরম খাবার খাওয়ার, 3 থেকে 4 দিন পর্যন্ত নরম খাবার খাবে, তারপরে আস্তে আস্তে সে একটু সলিড খাবার খেতে শুরু করবে। আচ্ছা, অপারেশন না করালে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আসলে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রোজায় নাক কান গলার সমস্যায় করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার তারেক মোহাম্মদ। আমরা বলছিলাম যে অনেকে তো ভয় করাতে চায় না টনসিলের অপারেশন, যদি না করে তাহলে কি কি সমস্যা হতে পারে? ফার্স্ট হচ্ছে যে টনসিল অপারেশন খুব জরুরি অপারেশন না, এটা একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটিন প্রসিডিওর। রোগী যখন সুস্থ থাকে তখন অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো যেহেতু এটা জরুরি না, সো এখানে পেশেন্ট ইচ্ছা করলে টাইম নিতে পারে। যদি অপারেশন না করা হয়, যাদের ইনফেকশনটা খুব ফ্রিকোয়েন্ট হয়, বছরে 3-4 বার 5 বার করে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে ইনফেকশনটা কখনো এমন বেশি হয় যে পেশেন্ট আসলে ঢোক গিলতেই পারে না, একেবারেই তার গিলতে খুব বেশি কষ্ট হয়। কোনো একদিকের টনসিল অনেক বেশি ফুলে যায়, তার পাশে ফোড়া হয়, যেটাকে আমরা পেরিটনসিলার অ্যাবসেস বলি। এছাড়া এই পেরিটনসিলার অ্যাবসেস যখন হয় তখন সেটা থেকে কিছু প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, মানে সাইড ওয়ালে আরও কিছু জায়গায় ফোড়া হয়ে যায়, এবং তখন রোগীদের আসলে অনেক বেশি কষ্ট হয়। কিছু কিছু পেশেন্টের শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়। খুব রিয়ারলি যে জীবাণু দিয়ে টনসিল ইনফেকশনটা হয়ে থাকে, সেই জীবাণুর বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যেটা আসলে হার্ট এবং কিডনির সাথে সম্পর্কিত থাকে। তো হার্টেরও কিছু ক্ষেত্রে রিউমেটিক ফিভার করতে পারে, কিডনির যেমন নেফ্রাইটিস করতে পারে। সো এই প্রবলেমগুলো যদিও রেয়ার, কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে। এটার থেকে আসলে আপনি প্রথম দিকে আমরা আলাপ করছেন কোনো ক্যান্সারের ঝুঁকি বা এমন কিছু কি হতে পারে কিনা? না, টনসিলের ইনফেকশন থেকে ক্যান্সারের ঝুঁকি নেই। যাদের ক্যান্সার হওয়ার সেটা এমনিতে হয়তো জেনেটিক কিংবা ফ্যামিলিয়াল কোনো রিলেশন থাকলে সেটা থেকে হতে পারে, অথবা আপনার যাদের স্মোকার তাদের ক্ষেত্রে সেখানে হতে পারে। টনসিল ছাড়াও আরেকটা আসলে রোগ আমরা দেখি, বিশেষ করে আমরা বাচ্চাদের মধ্যে প্রায় দেখি যে আজকাল বলছে যে অ্যাডেনয়েড বিষয়টা কি, এটা যদি বলতে। অ্যাডিনয়েডটাও একটা টনসিল। আমাদের যেমন গলার টনসিল থাকে হচ্ছে গলার দুই পাশে, হা করলে জিহ্বার দুই পাশে, আর অ্যাডিনয়েডটা তালুর পেছনের দিকে, নাকের একদম শেষ মাথায়, যেখানে নাকের শেষ মাথা এবং মুখের জাংশন, ওই জায়গাটাতে থাকে হচ্ছে অ্যাডিনয়েড। এটাও একটা টনসিল। আচ্ছা, এটার যদি কারো এখানে প্রদাহ হয় বা সেই ক্ষেত্রে আসলে কি কি লক্ষণ হয়? এটাতে সাধারণত রোগীদের নাক, মানে এটা তো মেনলি আসলে বাচ্চাদের রোগ, সাধারণত 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত অ্যাডিনয়েডের সাইজটা একদম খুব পিকে থাকে, হাইয়েস্ট লেভেলে থাকে, তারপরে এটা আস্তে আস্তে কমে যায় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। আপনার একটা বয়সে যখন আমরা ছোট ছিলাম তখন ছিল। তো যখন অ্যাডিনয়েড ইনফেক্টেড হয় তখন সর্দি থাকে অনেক বেশি, নাক থেকে পাকা সর্দি থাকে, বাচ্চারা সাধারণত হা করে ঘুমায়, ঘুমের সময় ছটফট করে, বারবার সাইড চেঞ্জ করে, কিংবা উঠে যায়, কোনো বাচ্চা দম বন্ধ হয়ে যায়, ঘুমের মধ্যে দম নিতে কষ্ট হয়, মুখ থেকে লালা পড়ে। কোনো বাচ্চার এটার কারণে কানে প্রবলেম হয়, কানে কম শুনতে পায়। এই যে একটা ধরনের এক্সরে করলে বা আর কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা করেন আপনারা? আমরা সাধারণত যখন এরকম হা করে ঘুমানোর প্রবণতা
শুনি রোগীদের কাছ থেকে, রোগী বাবাদের কাছ থেকে, মামাদের কাছ থেকে, তখন আমরা একটা এক্স রে করতে দিই, যে ন্যাজোফ্যারিংসের একটা এক্স রে, সেটাতে দেখি যে আসলে অ্যাডিনয়েডের সাইজটা কীরকম বড় হয়েছে। এটাকে আমরা 3টা গ্রেডে ভাগ করি, একটা গ্রেড 4ও বলি যদিও, মোস্টলি হচ্ছে 3টা গ্রেডে ভাগ করা, যে নাকের পেছনের জায়গাটা কতটুকু অকুপাইড সেটার উপর বেস করে হচ্ছে গ্রেডটা। সবচেয়ে অ্যাডভান্স গ্রেড হচ্ছে গ্রেড 4, যখন আসলে কোনো রাস্তাই থাকে না, তালু এবং পেছনের জায়গার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, যখন 70%-এর উপরে গ্যাপ থাকে কিন্তু একেবারে কমপ্লিট ব্লকেজ না, তখন আমরা সেটাকে সিভিয়ার গ্রেড বলি আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে সেই টনসিলের মধ্যে যে আমরা প্রশ্ন করতে চাই যে এই অ্যাডেনয়েড হলেই কি আসলে অপারেশন লাগবে কি না, অ্যাডিনয়েড হলে অপারেশন লাগবে না। আমরা গ্রেড 3 পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্রেড 3তেও সার্জারির জন্য অ্যাডভাইস করে থাকি, যখন কোনো বাচ্চার ঠান্ডা সর্দি সহজে ভালো হতে চায় না। যেমন অ্যাডিনয়েডের কারণে কোনো বাচ্চার যদি ঠান্ডা সর্দি ফ্রিকোয়েন্টলি লেগে থাকে, এর কারণে কিন্তু তার সাইনাসে ইনফেকশন হতে পারে, সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে। আমরা এমনও বাচ্চা পেয়েছি 5-7 বছরের, 6-7 বছরের বাচ্চা, দেখা গেলো এক্সরে যখন নাকের এক্সরে করেছে তখন নাকের মধ্যে সাইনাসে ইনফ্ল্যামড, পুরোপুরি তার সাইনোসাইটিস হয়ে আছে। তো এটা হচ্ছে এটার একটা কমপ্লিকেশন। কোনো বাচ্চার যদি দেখা যায় গ্রেড 3 অ্যাডিনয়েড, খুব বেশি বড় না, হা করে ঘুমায় না, ছটফট করে না, কিন্তু বাচ্চার কানে কম শুনতে পাচ্ছে, তার কানের মধ্যে পরীক্ষা করে যদি দেখা যায় যে তার কানের পর্দার পেছনে ফ্লুইড জমে আছে, যেটাকে আমরা ওএমই বলি। এটা কি পরীক্ষা করেন? এটা হচ্ছে হিয়ারিং টেস্ট করে, পিওটন অডিওমেট্রিকটা টেস্ট করা হয়। হিয়ারিং টেস্ট করলে ওখানে কানে আছে কিনা সেটাও তারা বলে। হ্যাঁ, ইম্পিডেন্স টেস্ট করলে বোঝা যায় যে কানের মধ্যে তার ফ্লুইড। ক্লিনিক্যালি তো দেখা যায় অটোস্কোপ দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে কনফিউজিং থাকে, সেটা আরও মোর কনফার্মেটরি হয় হচ্ছে আসলে হিয়ারিং টেস্টটা করলে, যে সে কী ধরনের কানে কম শুনতে পাচ্ছে। যদি দেখা যায় যে মানে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে তার কানের যে ধরনটা আমরা পাচ্ছি রিপোর্টে সেটা মিলে যায়, তখন আমরা ধরে নিই যে কানের পর্দার পেছনে ফ্লুইড আছে। যেটা ক্লিনিক্যাল দেখা যায় সেটা তো ভালো, যেটা দেখা না যায় সেটাতে সাসপিশন করা হয় যে ফ্লুইড আছে। তখন এই ক্ষেত্রে আমরা খুব বেশি অ্যাডিনয়েড বড় না থাকলেও সার্জারি করার জন্য অ্যাডভাইস করি। তখন অ্যাডিনয়েডও করতে হবে, কানের পর্দার ফ্লুইডটাও বের করে দিতে হবে। বের করতে হবে। এটাতে আমরা অপারেশনের কথা বললাম, কিন্তু ঘরোয়াভাবে প্রথম দিকে যাদের দেখেন যে স্টেজে 1-2 রয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয় বা আপনারা বা কি চিকিৎসা দেন, দুটো যদি বলতেন। আমরা সাধারণত যখন গ্রেড 1 গ্রেড 2-তে থাকে, যদি অ্যাসিমটোমেটিক থাকে তাহলে তো কোনো ট্রিটমেন্ট চলে দেওয়ার দরকার হয় না। গ্রেড 3 থেকে অ্যাকচুয়ালি সিমটমগুলো অ্যাপিয়ার করে। প্রথম দিকে আমরা যেটা অ্যাডভাইস করে থাকি যে ঠান্ডার কমন যে ওষুধগুলো, সেই ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকি। দেন আপনার নাকের স্প্রে প্রেসক্রাইব করতে, স্টেরয়েড কন্টেনিং কিছু স্প্রে। এগুলোতে দেখা যায় স্টাডি করে, মানে যে স্টাডি অলরেডি অ্যাভেলেবল, এসব স্টাডিতে পাওয়া যায় যে মোটামুটি যদি কেউ টানা 10-12 বছর ধরেও নেজাল স্প্রেগুলো, স্টেরয়েড কন্টেনিং স্প্রে ইউজ করে, খুব মেজর কোনো প্রবলেম হয় না। সো আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি যে 2 থেকে 3 মাস নেজাল স্প্রে ইউজ করবে, মাঝখানে একটা স্প্রে দেওয়ার পরে কিছুদিন গ্যাপ রাখবে, তারপর আবার আরেকটা স্প্রে স্টার্ট করবে। এইভাবে স্টেরয়েডগুলো যখন কন্টিনিউ, স্টেরয়েড স্প্রেগুলো যখন কন্টিনিউ করে, অনেক বাচ্চারই দেখা যায় অ্যাডিনয়েডের ডাউন স্টেজ হচ্ছে। কিছু নিয়ম মেনে চললে বা আপনাদের যে পরামর্শ বা ওষুধগুলো দিলে অনেকটাই ভালো থাকে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার তারেক মোহাম্মদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশন। দর্শক, যেমনটি শুনছিলেন, এই সময় যে আসলে নাক কান গলার বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিশেষ করে টনসিল এবং অ্যাডেনয়েড নিয়ে আমাদের মধ্যে একটা ভীতি রয়েছে, কিন্তু একটু যদি আমরা নিয়ম মেনে চলি এবং চিকিৎসকের পরামর্শ নিই, সবগুলোই যে আসলে অপারেশন লাগবে তা না, নিয়ম মেনে চললে কিন্তু আমরা এই ক্ষেত্রে সুস্থ থাকবো। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।